করানো হয় তাদের চরিত্রগুলো একটু বিচার করবেন, বুঝতে পারবেন যে এরা যদি সমাজসেবক হয়ে থাকে তাহলে সমাজের কতটা সেবা এনারা করছেন আর সেই সমাজ কোথায় যাবে। এত সেবা পেয়ে, এইরকম মহান মানুষদের এত সেবা পেয়ে সমাজটা কোন জায়গায় যেতে পারে সেটা পশ্চিমবঙ্গের বর্তমান অবস্থা। সরকার কথায় কথায় বলছে না যে ছেলেমেয়েরা পড়াশোনা ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। আরে পড়াশোনার শেষে যেখানে চাকরির সুযোগ নেই সেখানে কি করবে, সেখানে কোন আশা নিয়ে বাপমারা পড়াবেন আর কোন আশা নিয়ে ছাত্রছাত্রীরা পড়বে। সরকারি কলেজ যেখানে ফ্রিতে পড়তে পাওয়া যায় সেখানে ইঞ্জিনিয়ারিং ডাক্তারি না পড়ে বাপমারা খরচা করে বেসরকারি ইঞ্জিনিয়ারিং ডাক্তারি মেডিকেল কলেজগুলোতে অন্য রাজ্যে পড়তে পাঠাচ্ছেন, কারণ সেখানে ক্যাম্পাসিংটা ভালো হয় বলে। অবস্থাটা অনেক গভীরে গেছে, ভাবতে হবে। এই ভাবনাটা না ভাবতে পারলে এখান থেকে উত্তরণের জায়গা আপনারা পাবেন না। শিক্ষিত মানুষরা ভাবুক যে তার ছেলে মেয়েদের কোন সরকার থাকলো না থাকলো সেটা বিষয় নয়। সরকারের মৌলিক কর্তব্যের মধ্যে একটা পড়ে যে শিক্ষান্তে যাতে কাজের সুযোগ থাকে। কাজের সুযোগটা কিভাবে থাকবে না, সরকার একটা পরিকাঠামো তৈরি করবে যেখানে কাউকে উৎকোচ না দিয়ে, কাউকে তেল না দিয়ে মেধাবী ছেলে মেয়েরা তার মেধা দেখিয়ে সরকারি জায়গাগুলোতে চাকরির সুযোগ পাবে। সরকারের কাজ এটা নয় যে সাদা খাতা জমা দেওয়া লোকগুলোকে ধরে ধরে কাজে ঢোকাবে আর যোগ্য ছেলে মেয়েগুলোকে পথে বসিয়ে রাখবে। এটা তো সরকারের কাজ নয়। সরকারের এই কাজটাই এখন মুখ্য হয়ে গেছে বলেই পশ্চিমবঙ্গে এত বেশি বৈষম্য, শিক্ষার প্রতি অনীহা এই জাতিটাকে আস্তে আস্তে গ্রাস করছে। সারা ভারতে স্কুলের ড্রপ আউট পশ্চিমবঙ্গে সব থেকে বেশি, মানে উঁচু ক্লাসে গিয়ে। কেন হচ্ছে এটা? কারণ শিক্ষার শেষে এই শিক্ষা মানুষকে ভাত কাপড়ের ব্যবস্থা এই রাজ্যে করতে পারছে না। ছেলেমেয়েরা সপ্তম অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ার পরে এখান থেকে অন্য রাজ্যে পাড়ি জমাচ্ছে। পশ্চিমবঙ্গের গ্রাম শহর প্রত্যেকটা জায়গা বর্তমানে বৃদ্ধাশ্রমে পরিণত হয়েছে। এটা তো মেনে নিতে কোনো অসুবিধা নেই। গ্রামগুলোতে যান, সল্টলেকে গিয়ে পড়ে দেখুন, প্রত্যেকটা বাড়িতে কলিং বেল টিপবেন, বুড়ো বাবা মা বেরিয়ে আসছে, ছেলে বাইরে থাকে। কোন কাজ করতে পশ্চিমবঙ্গ থেকে বাইরে যাচ্ছে না এখন? আগে পশ্চিমবঙ্গ থেকে বাইরে যেত মানে হাই স্যালারাইড জব করতে, আর এখন দিল্লিতে গিয়ে বাথরুম পরিষ্কার করার জন্য আপনি যখন কোনো এজেন্সির লোককে ডাকবেন, যে লোকটা গিয়ে পরে এজেন্সির মারফতে যখন আপনার বাড়িতে ওই বাথরুম পরিষ্কার করতে যাবে, সেই লোকটাও পশ্চিমবঙ্গের বাসিন্দা। আমি কোনো কাজকে ছোট করছি না, কিন্তু এই বাঙালি জাতির পরিণতিতে এরকম হওয়ার কথা ছিল না। নাগাল্যান্ডে ব্রিজ তৈরি হচ্ছে, সেই ব্রিজের শ্রমিকও বাঙালি। কেন? আসামে ধান পুঁততে যাচ্ছে, সেই ধান পোতার লোক সাপ্লাই হচ্ছে কোচবিহার থেকে। কারণ কি? কোচবিহারে ধান পুঁতে 300 টাকা পাওয়া যায়, আসামে 600 টাকা পাওয়া যায়। তাহলে প্রশ্নটা এটা হতে পারে যে আসামের অর্থনীতি কি আমাদের থেকে অনেক বেশি শক্তিশালী? না, তা নয়। যেটা করা হয়েছে, পশ্চিমবঙ্গের মানুষের শ্রমটাকে সস্তায় বিক্রি করতে বাধ্য করা হচ্ছে। পশ্চিমবঙ্গের দ্রব্যমূল্য কম নয়, পশ্চিমবঙ্গের দ্রব্যমূল্য বেশি, বাঙালির শ্রম সস্তা। এই কারণের জন্য এত ইমব্যালেন্স তৈরি হয়েছে বাঙালির জীবনে। আর অর্থনীতিগতভাবে যখন একটা জাতি দুর্বল হয়ে পড়ে, তার সম্মানটাও খোয়া যায়। একজন জমিদার যখন ভিক্ষা করে খায়, তখন তার জমিদারিত্বের যে অহংকার সেটা থাকে না, তার সামাজিক সম্মানও থাকে না। বাঙালিদের যেটা হয়েছে, পশ্চিমবঙ্গের বাইরে বেরিয়ে যাবেন, বাঙালিকে সবাই বর্তমানে ঘৃণার চোখে দেখছে। এর কারণ যে শুধুমাত্র অর্থনৈতিক দুর্বলতা তা নয়, এর কারণ আরো একটা আছে। গোটা রাজ্য জুড়ে প্রাতিষ্ঠানিক দুর্নীতি, মানে প্রাতিষ্ঠানিক দুর্নীতি বলবো না, প্রতিষ্ঠানটাই দুর্নীতি হয়ে উঠেছে। তারপরেও বাঙালি জাতি প্রতিবাদহীন। অন্য রাজ্যের মানুষরা অবাক হয়ে যায় যে এত দুর্নীতি দেখার পরেও আপনারা চুপ করে বসে থাকেন কি করে। শাসক দলের অনেক মানুষজন আছেন যাদের ছেলে মেয়েরাও চাকরিযোগ্য। প্রতিবাদটা কিন্তু আপনাদেরও করা উচিত আপনার ছেলে মেয়েটার জন্য। কালকের দিনে যখন অন্য সরকার চলে আসবে, আপনি যখন বিরোধী পক্ষে বসবেন, আপনার ছেলের কাছে জবাবদিহিটা করতে পারবেন যে আপনার ছেলে মেয়ের জন্য শুধু শিক্ষা দেওয়া নয়,
তাকে কাজে ঢোকানোর জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করাটাও আপনার দায়িত্বের মধ্যে ছিল। এটাও কিন্তু আপনার কাজ, যে কাজের জন্য আমরা এখানে জড়ো হয়েছি। আমরা জড়ো হয়েছি অন্য কোনো কারণের জন্য নয়। আমরা যে ছেলে মেয়েগুলোকে বড় করছি সেই ছেলে মেয়েগুলোর জন্য একটা উন্নত পশ্চিমবঙ্গের স্বপ্ন দেখি আমরা। এর বাইরে